আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আজ যে রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেই রোগটির নাম হলো অ্যানকালয়েডিক স্পন্ডালাইটিস। এই রোগটি বয়স্ক লোকদের বেশি হয়ে থাকে, অর্থাৎ 40 ঊর্ধ্ব বয়স্ক লোকদের এই রোগটি হয়ে থাকে। 40 থেকে 50, অনেক সময় 30 ঊর্ধ্ব বয়সের রোগীদের মধ্যে এই রোগটি দেখা যায়। এই রোগটির নাম হলো অ্যানকালয়েডিক স্পন্ডালাইটিস। এই রোগটির মূল বৈশিষ্ট্য হলো আমাদের মেরুদণ্ড অর্থাৎ ব্যাকবোনটা বাঁকা হয়ে যায়। লোকটি আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যায়, সোজা হতে পারে না। এই রোগটির নাম হলো অ্যানকালয়েডিক স্পন্ডালাইটিস। হ্যালো বন্ধুরা, যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন তারা ভিডিওটির নিচে ফলো বাটনে চাপ দিয়ে সাথেই থাকুন এবং সাথে সাথে লাইক শেয়ার ও কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো চলুন শুরু করে যাক। অ্যানকালয়েডিক স্পন্ডালাইটিস এ রোগ ধীরে ধীরে মেরুদণ্ডের হাড় ও অস্থি পরস্পরের সাথে একরকম জোড়া লেগে শক্ত হয়ে যায়। আবার বলছি, এ রোগে ধীরে ধীরে মেরুদণ্ডের হাড়গুলো, আমাদের এই ব্যাকবোন মেরুদণ্ডে অনেকগুলো হাড়ের জয়েন্টের কারণে মেরুদণ্ডটার সৃষ্টি, অনেকগুলো হাড় নিয়ে। এ রোগে কি হয়, এ রোগে ধীরে ধীরে মেরুদণ্ডের হাড়গুলো বা অস্থি হাড়গুলো আর কি, হাড্ডিগুলো পরস্পরের সাথে একরকম জোড়া লেগে শক্ত হয়ে যায়। অর্থাৎ গোড়ায় তরুণ অস্থিগুলো, প্রতিটা জয়েন্টের তরুণ অস্থি আছে, ক্যালসিয়াম, ওগুলো শুকিয়ে আস্তে আস্তে একরকম জোড়া লেগে শক্ত হয়ে যায়। এটি দীর্ঘপদায়ী আর্থ্রাইটিস বয়স্ক রোগীদের মধ্যে রোগটি হয়ে থাকে। মেরুদণ্ডের অস্থির মধ্যে স্যাক্রো ইলিয়াক, ইন্টারভার্টিব্রাল বা কখনো কখনো কস্টোভার্টিব্রাল অস্থিসমূহ আক্রান্ত হয়। এই অবস্থায় ধীরে ধীরে রোগ বৃদ্ধি পেয়ে হাড়ের লিগামেন্ট সমূহ অসিফিকেশন হয় এবং পরবর্তীতে অ্যানকাইলোসিস দেখা দেয়। ফলে মেরুদণ্ডের স্বাভাবিকতা সোজা করা যায় না। ফলে কি হয়, মেরুদণ্ড স্বাভাবিকভাবে সোজা করা যায় না, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে যায়, বেঁকে যায়। অনেক সময় 20 বছর থেকে 40 বছর রোগীদের মধ্যে রোগ দেখা যায়, বিশেষ করে বয়স্ক রোগীদের বেশি হয়। রোগীর মধ্যে পুরুষরা বেশি আক্রান্ত হয়ে থাকে। বৃহৎ অস্থিসমূহ অর্থাৎ বড় হাড়গুলো, বৃহৎ অস্থিসমূহ যেমন কোমর, স্কন্ধ, পায়ের গোড়ালি শতকরা 15% আক্রান্ত হতে দেখা যায়। পায়ের গোড়ালি বাঁকা হয়ে যায়, মেরুদণ্ড ঝুঁকে যায়, বাঁকা সামনের দিকে ঝুঁকে যায়। এরও কখনো কখনো হৃৎপিণ্ডের অ্যাওর্টিক বাল্ব, অর্থাৎ আমাদের হার্টের বাল্ব, অ্যাওর্টিক বাল্ব আছে, ওই হার্টের বাল্বও পর্যন্ত আক্রান্ত হতে পারে, অ্যাওর্টিক বাল্বেও আক্রান্ত হতে পারে। এছাড়া অস্থিতে ক্যালসিফিকেশন, এছাড়া কি হয়, অস্থিতে অর্থাৎ হাড়ের ভিতরে অস্থিতে ক্যালসিফিকেশন স্পাইনাল লিগামেন্ট ও ভার্টিব্রাল মধ্যবর্তী ডিস্কে অস্থি গঠিত হতে পারে, অর্থাৎ আস্তে আস্তে ওইখানে দুই জয়েন্টের মাঝখান দিয়ে আস্তে আস্তে হাড়, নতুন করে হাড় সৃষ্টি হতে পারে। অনেক সময় এরকমও হয়। এভাবে একসময় মেরুদণ্ড শক্ত হয়ে যায় এবং এই অবস্থাকে ব্যাম্বু স্পাইন বলে, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে পারবে, রোগীটা সামনের দিকে ঝুঁকে পারবে, সোজা হতে পারবে না। আমাদের দেশে বয়স্ক রোগীদের, বিশেষ করে 60-70 বয়স্ক রোগীদের মধ্যে এই ধরনের দেখা যায়, ঝুঁকে ঝুঁকে হাঁটে, অর্থাৎ আর সোজা হতে পারে না। এই রোগটি কি বলে, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। এর রোগের লক্ষণ কি? এর রোগের লক্ষণ হলো সময়ের সাথে সাথে এবং ধীরে ধীরে মেরুদণ্ডের হাড়ের জোড়াগুলো অনমনীয় শক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা যে সোজা হতে পারি, বাঁকা হতে পারি, নমনীয় হতে পারি, সোজা হতে পারি, ওইসব রোগীর এই ধরনের হতে পারে না। আবার বলছি, লক্ষণ কি? এর লক্ষণ হলো সময়ের সাথে সাথে এবং ধীরে ধীরে মেরুদণ্ডের হাড়ের জোড়াগুলো অনমনীয় অনমনীয় ও শক্ত হয়ে যায়, অর্থাৎ সোজা হতে পারে না রোগী। এবং রোগী ঘাড়, পিঠ ও কোমর বাঁকা করতে প্রচন্ড কষ্ট হয়। কোনো কোনো অবস্থায় শ্বাস গ্রহণের সময় বুকের ব্যথা দেখা দেয়, লম্বা শ্বাস নিতে পারে না, এত বুকের মেরুদণ্ডে টান পড়ে এবং ব্যথা হয়। কোমর ও পিঠে তীব্র ব্যথা হয় এবং ব্যথা
উরু পর্যন্ত ছড়িয়ে পড়ে, পাছা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে বা কিছু সময় নড়াচড়া করলে ব্যথা বৃদ্ধি পায়। অস্থি সন্ধি অর্থাৎ গিরাগুলো, আমাদের গিরাগুলো, বড় বড় গিরাগুলো, অস্থি সন্ধিগুলো ব্যথা বেদনার পাশাপাশি ফোলা ও সামান্য জ্বরও দেখা দেয়। এ রোগের চিকিৎসা কি? এ রোগের চিকিৎসা মূলত হলো ব্যথা কমানোর জন্য আইবুপ্রোফেন জাতীয় ওষুধ দিতে পারে। সেক্ষেত্রে ইনফ্লাম, ফ্লামেক্স, প্রোফেন, 400 mg এই জাতীয় ট্যাবলেট দিতে পারে। আমরা রোগীকে এক বড়ি দৈনিক 2-3 বার ভরা পেটে খেতে হবে, অবশ্যই ভরা পেটে খেতে হবে। পাশাপাশি এটার পরিবর্তে অথবা ইয়ার পরিবর্তে আমরা ন্যাপ্রক্সন সোডিয়াম জাতীয় ব্যথার ট্যাবলেট দিতে পারি। সেক্ষেত্রে সার্বিফ্লক্স অথবা নিউরোফেন অথবা ন্যাপ্রোয়ে এই জাতীয় ট্যাবলেট দিতে পারি, অথবা ন্যাপ্রক্সেন এই জাতীয় ট্যাবলেট দিতে পারি। হলো 500 mg ও 250 mg আকারে বাজার পাওয়া যায়। সেক্ষেত্রে ব্যথা তীব্রতা অনুসারে 200 বা 500 mg এক বড়ি দৈনিক 2 বার ভরা পেটে খেতে হবে। পাশাপাশি এই ওষুধের পাশাপাশি আমরা একটা ট্যাবলেট দিতে পারি, সেটা হলো ট্যাবলেট সিডালুড বা রিল্যান্টাস। এই ওষুধটি, এই গ্রুপটির নাম হলো টিজানিডিন। এই ওষুধটি গ্রুপের নাম হলো টিজানিডিন। এই গ্রুপের ওষুধ হলো সিডালুড অথবা রিল্যান্টাস 2 mg। এগুলো এই ব্যথা ওষুধের পাশাপাশি দেওয়া যাবে, তাহলে ভালো কাজ করেন। পাশাপাশি ব্যথা ওষুধের সাথে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ দিতে পারি। যাদের অ্যাসিডিটি বেশি তাদেরকে একটি ব্যথা ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে ওমেপ্রাজল জাতীয় গ্রুপের ওষুধ, সেক্ষেত্রে পিপিআই অথবা ওমেপ এই জাতীয় ট্যাবলেট দিতে পারি, অথবা কসেক দিতে পারি। সেক্ষেত্রে সকালে একটি, রাতে একটি, অবশ্যই ভরা পেটে খেতে হবে। গ্যাস্ট্রিকটা অবশ্যই খাওয়ার আগে খেতে হবে, ব্যথার ওষুধ ভরা পেটে খেতে হবে, খাওয়ার পর খেতে হবে। গ্যাস্ট্রিক ওষুধটি সাথেও খাওয়া যায়, তবে খাওয়ার আগে খেলে ভালো, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খেতে হবে। পাশাপাশি দুশ্চিন্তা, উৎকণ্ঠা ও চাপা উত্তেজনা, মানসিক চাপ, অস্থিরতা ও ঘুমের সমস্যার জন্য আমরা দিতে পারি ক্লোবাদাম জাতীয় গ্রুপের ওষুধ। ক্লোবাদাম জাতীয় গ্রুপের ওষুধ দিতে পারি। কেন? দুশ্চিন্তা থাকলে, উৎকণ্ঠা থাকলে, চাপা উত্তেজনা, মানসিক চাপ, অস্থিরতা ও ঘুমের জন্য আমরা ক্লোবাদাম জাতীয় গ্রুপের ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে ফ্রিজিয়াম 10 mg অথবা কোজিয়াম 10 mg অথবা ক্লোজাম 10 mg এই জাতীয়, অথবা ক্লোভিড 10 mg জাতীয় ট্যাবলেট দিতে পারি। যেকোনো একটি এক বড়ি দৈনিক 1-2 বার সকালে অথবা রাতে দিতে পারি, ঘুমের সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি আমরা শরীর দুর্বলতার জন্য ভিটামিন বি কমপ্লেক্স ওষুধ দিতে পারি দুর্বলতার জন্য এবং রুচি বাড়ানোর জন্য। সেক্ষেত্রে ট্যাবলেট B54 এই জাতীয় অথবা অপসোভিট এই জাতীয় ট্যাবলেট দিতে পারি। রাতে একটি করে খেতে পারবো, অথবা সকালে একটি করে 1 বেলা খেতে হবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা 1 বেলা খাবে। পাশাপাশি এইসব রোগীদের, বয়স্ক যেহেতু রোগী, এসব রোগী যেহেতু বয়স্ক তাই, এবং ব্যথার ওষুধ দীর্ঘদিন খায়, তাই তাদের অনেক সময় মল শক্ত হয়ে যায়। তাই মল শক্ত ও কোষ্ঠকাঠিন্য দেখা দিলে মল নরম করার জন্য, বের হওয়ার জন্য আমরা ল্যাকটোলোজ জাতীয় সিরাপ দিতে পারি। সেক্ষেত্রে অ্যাভোলক সিরাপ অথবা ডিলাক্স সিরাপ এই জাতীয় সিরাপ দিতে পারি। 2-3 চামচ দৈনিক 1-2 বার সেব্য। পাশাপাশি যেহেতু বয়স্ক রোগী ভিটামিনের ঘাটতি থাকে, দুর্বল, তাই আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ভিটামিন জাতীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য দেওয়া যেতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ। সেক্ষেত্রে র্যাক্স, র্যানবো বা অ্যান্টক্স এই জাতীয় ট্যাবলেট দিতে পারি, 1 বড়ি প্রতিদিন 1 বার আহারের পর সেব্য। ভিটামিন বি কমপ্লেক্স সকালে দিলে এটা রাতে দেওয়া যাবে। পাশাপাশি আমরা একটা ক্যালসিয়ামের ওষুধ দিতে পারি, এক্যাল বা ক্যালবুডি বা অ্যারিস্টোকল বা একল এই জাতীয় একটা ট্যাবলেট দিতে পারি। সেক্ষেত্রে সকালে একটি করে ট্যাবলেট দিতে পারি 2 থেকে 3 মাস। প্রচন্ড ব্যথার সময় বিশ্রামের একান্ত প্রয়োজন। এসব রোগীদের সহ্য করার মতো ব্যথা হলে শুয়ে বসে না থেকে একটু চলাফেরা করা ভালো। নড়াচড়া, হাঁটাহাঁটি করলে
অন্যর অবস্থা বিকৃতি ঘটার সম্ভাবনা কমে যায়। বিকৃতি থাকলে স্কিটাল ট্রাকশন ভালো কাজ করে। দরকার হলে হুইল চেয়ার অথবা ওয়াকার ব্যবস্থা করতে হবে বা ব্যবস্থা করা যায়। ফিজিওথেরাপি এসব রোগীদের জন্য যথেষ্ট উপকার করে। হ্যালো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আমার এই প্রোফাইলটি অবশ্যই ফলো দিয়ে, ভিডিওর নিচে ফলো বাটন আছে, ফলো দিয়ে সাথে থাকুন, যাতে নতুন নতুন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।